আসসালামু আলাইকুম। সমাসের আলোচনায় সমাসের পঞ্চম পর্বের আলোচনায় আজ আমি দ্বিগু সমাসের আলোচনা নিয়ে হাজির হয়েছি। দ্বিগু সমাসের আলোচনা করছি, সেই আলোচনা শোনো, শোনার পর দেখো বুঝতে পারছো কি না, দেখি কি বলছি আর কি বুঝতেছো। দ্বিগু সমাসের বৈশিষ্ট্য তো আমরা আগে বৈশিষ্ট্যটা আগে জেনে নিই। লিখে নিয়েছি, পড়ছি, বলছি, জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দ্বিগু সমাসের বৈশিষ্ট্যের আলোচনায় আমি প্রথমে লিখেছি কি, পরপদ প্রধান। মানে দ্বিগু সমাসের পরের যে ব্যাসবাক্যের যে পরপদ, সে অর্থটাই কি হবে, প্রধান হবে। ঠিক আছে। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে ও পরপদ হবে বিশেষ্য পদ। দ্বিগু সমাসের ব্যাসবাক্যের পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ। বিশেষণ পদ কাকে বলে সেটা তো নিশ্চয়ই জানতে হবে। ঠিক আছে। বিশেষণ পদ কাকে বলে? যে পদ অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায় তাকেই বলে বিশেষণ পদ। আর সেটা যদি সংখ্যা হয় তাহলে তাকে কি বলবো, সংখ্যাবাচক বিশেষণ পদ। আর দ্বিগু সমাসের যে পূর্বপদটা হয় সেটা হয় সংখ্যাবাচক বিশেষণ এবং পরের পদটি হবে বিশেষ্য পদ সমস্ত পদে। আবার এখানে খেয়াল রাখতে হবে, এটা ব্যাসবাক্যের ক্ষেত্রে নয়, এই পূর্বপদ পরপদের যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত পদের ক্ষেত্রে। পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ, পরপদটা হবে একটি বিশেষ্য পদ। আগেই বলা হয়েছে পরপদটা প্রধান হবে, মানে পরপদের ভূমিকায় বেশি। 3 নাম্বার যে বৈশিষ্ট্য বলছে, সমস্ত পদে সমাহার বা সমষ্টি অর্থ বোঝায়। সমস্ত পদটির সমাহার বা সমষ্টি, সমষ্টি মানেই যোগফল, সমষ্টি মানেই যোগফল। সমস্ত পদটা সমাহার বা সমষ্টি বোঝাবে। কিভাবে এই 3টা বৈশিষ্ট্য কাজ করছে এক্সাম্পলে এসে আমরা দেখে নেব, উদাহরণগুলোতে দেখে নেব। বলছে এখানে প্রথম যা তা হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তা, চৌরাস্তা নিশ্চয় অনেক সবাই দেখেছো, চারদিক থেকে রাস্তা এসে মিলিত হয় না, যে চৌরাস্তা। এই দিক থেকে একটা রাস্তা এসেছে, ও চলে গেছে ওই দিক দিয়ে, আবার এই দিক থেকে এক রাস্তা, ও ওই দিক দিয়ে চলে গেছে ক্রস করে, তো এই জায়গাটাকে কি বলা হবে, চৌরাস্তা। যেমন আমাদের গঙ্গারামপুরে চৌরঙ্গি মোড় বা চৌরাস্তা আছে, যাওয়ার সময় তো হোস্টেল থেকে যাওয়ার সময় অনেকে দেখেছো, যদিও অনেকের বাড়ি ওই দিক দিয়ে যে অনেকে যায় না, তবুও চেনা আছে চৌরাস্তা। এই যে চারদিক থেকে রাস্তা এসে মিলিত হয়েছে, এই দিক থেকে এক রাস্তা এসে মিলন, এই দিক থেকে রাস্তার মিলন, এই দিক থেকে এক রাস্তার মিলন, এই দিক থেকে রাস্তার মিলন, এই জায়গাটায় মিলিত হয়েছে কিনা, তাহলে সমষ্টি যোগফল হয়েছে, ওখানে ওদের মিলিত হয়েছে। আর আমরা জানছি কি, দ্বিগু সমাসের সমস্ত পদ সমষ্টি বা সমাহার বোঝাবে। সমাহার মানে সমষ্টি, সমষ্টি মানে যোগফল। এক্সাম্পল, চৌরাস্তা। চৌ অর্থাৎ 4, রাস্তার সমাহার, 4টা রাস্তার সমষ্টি, 4টা রাস্তার যোগফল যেটা, সেটা হচ্ছে কি চৌরাস্তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বৈশিষ্ট্য পরপদ প্রধান, চৌরাস্তার সমাহার। এক্ষেত্রে আমাদের পরপদটা হচ্ছে রাস্তা। চৌ তো ঠিক আছে, কিন্তু গুরুত্বটা কার বেশি, রাস্তার। কারণ রাস্তা না থাকলে চৌটা কার মাথায় লাগাতাম, মানে 4, কার সাথে 4 কথাটা ব্যবহার করতাম। আর মেন ভূমিকা রাস্তায়, রাস্তায় তো সেখানে প্রধান ভূমিকা গ্রহণ করছে কিনা, যে 4টা রাস্তা, 4টা কি রাস্তা, সেই রাস্তাগুলো সেখানে মিলিত হয়েছে। কটা রাস্তা, 4টা রাস্তা। পরপদ রাস্তা, আর রাস্তার ভূমিকাটাই বেশি। ভূমিকা বলতে এখানে গুরুত্বটা বেশি, তুলনামূলকভাবে পূর্বপদের থেকে এই পরপদটার গুরুত্ব বেশি। তাই বলা হচ্ছে যে দ্বিগু সমাসে পরপদের গুরুত্বই বেশি। প্রথম বৈশিষ্ট্য গেল। পূর্বপদ, দ্বিতীয় বৈশিষ্ট্য পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ চৌ অর্থাৎ 4, এর রাস্তার বিশেষণের মতো কাজ করছে। ওই যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, তো এখানে যেন পরিমাণ বোঝাচ্ছে। কটা রাস্তা, 4টা।
তো চৌ এখানে এই রাস্তার বিশেষণের মতো কাজ করছে। তাই এই চৌ অর্থাৎ চারটি কি হয়েছে, একটি সংখ্যাবাচক বিশেষণ পদ, আর রাস্তা তো বিশেষ্য পদ। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা মিলে গেল। পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ হচ্ছে বিশেষ্য পদ। এটা সংখ্যাবাচক বিশেষণ, এ রাস্তার বিশেষণ হিসেবে কাজ করেছে, অতএব এটা একটা সংখ্যাবাচক বিশেষণ, আর এটা একটা বিশেষ্য পদ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো। তৃতীয় বৈশিষ্ট্য কি, সমস্ত পদের সমাহার বা সমষ্টি অর্থ বোঝায়। সমস্ত পদ, এটা সমস্ত পদ, তো এটা তো ব্যাস বাক্য। ঠিক আছে, এটা সমস্ত পদ, সমস্ত পদের সমাহার বা সমষ্টি অর্থ বোঝাচ্ছে। অর্থাৎ চৌরাস্তার সমাহার, চারটা রাস্তার মিলনস্থল চৌরাস্তা, তাহলে সমাহার হলো। তো সমাহার মানে যোগফল, বুঝে নেওয়া বিষয়টা। সমাহার মানে যোগফল বা সমষ্টি। ঠিক আছে, তাহলে আমাদের সমস্ত পদ সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে। এরকম আমি আরো এক্সাম্পল দিয়েছি। নবগ্রহ, এটা একটা সমস্ত পদ, তার ব্যাস বাক্য হচ্ছে নবগ্রহের সমাহার। নব বলতে এখানে নয় কিন্তু, ঠিক আছে, নব বলতে কিন্তু এখানে নয়, মানে 9 নামক সংখ্যা, 9। ঠিক আছে, তাহলে ওটা সংখ্যাবাচক বিশেষণ। গ্রহ বিশেষ্য পদ, সমাহার, সমস্ত পদে সে সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে। 9টা গ্রহের যোগফল, 9টা গ্রহের সমষ্টি, নবগ্রহ। এবার হচ্ছে 3 কোড়ি। এই 3 কোড়িটাতে সমাহার কিন্তু বোঝাচ্ছে না, এটাতে হচ্ছে কি 3 কোড়ি বলছে কি 3 কোড়ির বিনিময়ে কৃত। যদি আমরা ব্যাস বাক্যের ক্ষেত্রে একটা অর্থগত দিক থেকে সমাহার বুঝি, তাহলে সমাহার বোঝাচ্ছে কেমন করে, 3 কোড়ির বিনিময়ে কৃত। 3 কোড়ি তো আমার কাছে আছে, 3 কোড়ির সমাহার তো আছে আমার কাছে। কোড়ি অর্থাৎ টাকা, কিন্তু পূর্বে কোড়ির দ্বারা আমাদের বেচা কেনা চলতো। কোনো কিছু যদি 3 কোড়ির দ্বারা কিনে নিতাম, যেমন এখন আমরা টাকার কথা বলি যে 3 টাকা দিয়ে কেনা, তো আগে যদি সেরকম কোনো কিছু 3 কোড়ি দিয়ে কেনা হতো, তো সেটাকে 3 কোড়ি বলা হতো, 3 কোড়ির বিনিময়ে কৃত। আর ব্যাস বাক্যটা কি, 3 কোড়ির বিনিময়ে কৃত। এখান থেকে আমাদের শুরু হয়ে যাবে দ্বিগু সমাসের দুটি ভাগ। একটা হচ্ছে সমাহার দ্বিগু, যেটা একেবারে পুরোপুরি ব্যাস বাক্যে গিয়েই সমাহার বোঝাচ্ছে, এবং ব্যাস বাক্যে আমরা সমাহার লিখছিও, প্রয়োগ করছিও, স্পষ্টভাবে বলছি সমাহার। সেটা হচ্ছে সমাহার দ্বিগু। আর যেটাতে সমাহার বোঝাচ্ছে না, মানে আমরা দেখতে পাচ্ছি ব্যাস বাক্যে সমাহার অর্থগত দিক থেকে বোঝাচ্ছে, কিন্তু সমাহার শব্দটির ব্যবহার আমরা করছি না, তখন সেটাকে বলছে তদ্বিথার্থক দ্বিগু। 3 কোড়ি, 5 কোড়ি, 4 কোড়ি, এরকম কোড়ির হিসাবে যখন আসছে, সেটাকে আমরা সমাহার দ্বিগু বলছি না, সেটাকে বলবো কি, তদ্বিথার্থক দ্বিগু সমাস। কেমন? তো এবার সমাহার দ্বিগু আর তদ্বিথার্থক দ্বিগু একটু বিশ্লেষণ করে দেখাই। তো এটা আমি পরিষ্কার করে নিই। তো এই দ্বিগু সমাসের এই ভাগ দুটো করেছি আমি, যে তদ্বিথার্থক দ্বিগু, সমাহার দ্বিগু। তদ্বিথার্থক দ্বিগু বিষয়ে আরেকটি কথা বলে রাখি, যে পূর্বে প্রাচীনকালে একটা রীতি ছিল, বিনিময় প্রথা। আমরা ইতিহাসে পড়েছি বিনিময় প্রথা, যে বাজারে গেলাম, আমার একটা ছাগল লাগবে, কিন্তু আমি নিয়ে গেছি হাঁড়ি দিলাম, ছাগল নিলাম। তারপরে আসলো হচ্ছে কড়ির বিনিময়ে কোনো কিছু কেনা, টাকা নাই, কড়ি কোনো একটা বস্তু, কড়ি সেটাকে বিবেচনা করে টাকার মতো মূল্য দিয়ে সেটার দ্বারা কোনো কিছু কেনা হতো। আর একটা রীতি, যে রীতির কথাটা আমি বলতে চাইছি, যদি এমন হতো যে কারো সন্তান হচ্ছে, কোনো মায়ের সন্তান হচ্ছে, কিন্তু সেই সন্তান বাঁচছে না, কোনো এক কারণে মারা যাচ্ছে, তো একটা রীতিটা কি, যে সেই আবার যদি সেই মহিলা বা সেই নারীর বা সেই মায়ের কোনো সন্তান হয়, সেই সন্তানকে পার্শ্ববর্তী কোনো কাউকে দান করে দেওয়া হলো। তারপর কি, সেই যার কাছে দান করা হলো তার কাছ থেকেই কিছু কড়ির বিনিময়ে আবার কিনে নেওয়া হলো। তো যত কড়ির বিনিময়ে সেই সন্তানটাকে পুনরায় সেই মা, গর্ভধারিণী মা কিনে নিল, সেই তত কড়ির অনুসারে সেই সন্তানের নাম হতো। যদি 3 কোড়ির বিনিময়ে কেনা হতো তো 3 কোড়ি, যদি 5 কোড়ির বিনিময়ে কেনা হয় তো 5 কোড়ি, যদি 7 কোড়ির বিনিময়ে কেনা হয় তো 7 কোড়ি। সেই থেকেই কিন্তু দ্বিগু সমাসের এই ভাগটির যে আলোচনা,
সেই বিষয়টাকে নিয়েই কিন্তু বর্তমানে দ্বিগু সমাসের এই তদ্ধিতার্থক দ্বিগুর যে কথা বলা হচ্ছে 3 কোটি বিনিময়কৃত, 7 কোটি বিনিময়কৃত, 7 কোটি, 5 কোটি বিনিময়কৃত, 5 কোটি, এটা বিলুপ্ত হয়ে গেছে, এই ধারণা আর নেই। তো কিছু বইয়ে দেখবে যে তদ্ধিতার্থক দ্বিগুর সেইভাবে আর বলা নেই যে তদ্ধিতার্থক দ্বিগু, সরাসরি আছে দ্বিগু সমাস, কোনো ভাগ করেনি। ঠিক আছে, তো আমি তবুও তোমাদের এই ভাগটাকে দেখিয়ে দিচ্ছি, মনে রাখবে এই 3 কোটি, 5 কোটি, 7 কোটি কিন্তু ওই ধারণা থেকে এসেছে সন্তানকে। তাহলে কোড়ির কথা আলোচনার জন্য আমাদের এই কোড়ি তদ্ধিতার্থক দ্বিগু সমস্ত পদ দেখবে, সমস্ত পদের যদি শেষের দিকে দেখো যে কোড়ি আছে, চোখ বন্ধ করে সেটা দ্বিগু সমাস। আর লিখবে যদি 4 কোটি, 5 কোটি, 7 কোটি, 10 কোটি, 8 কোটি, 9 কোটি, যা কোটি থাকে, শুধু লিখবে কিভাবে ব্যাসবাক্যটা করবে। যদি 3 কোটি 3 কোটির বিনিময়কৃত, 4 কোটি 4 কোটির বিনিময়কৃত, 5 কোটি 5 কোটির বিনিময়কৃত, 8 কোটি 8 কোটির বিনিময়কৃত, বাস। আর সেটা অবশ্যই চোখ বন্ধ বা খোলা রেখে দ্বিগু সমাস হবে। আর দ্বিগু সমাসের মধ্যে তদ্ধিতার্থক দ্বিগু হবে। ঠিক আছে, আর একটা বিষয় মনে রাখবে, তদ্ধিতার্থক দ্বিগুতে যে কোড়ির কথা বলা হয়, আমরা বলছি যে দ্বিগু সমাসের সমাহার বা সমষ্টি বোঝায়। ঠিক আছে, দ্বিগু সমাসের ক্ষেত্রে কি সমাহার বা সমষ্টি বোঝায়। আবার তদ্ধিতার্থক দ্বিগুতে বলছি সমাহার বা সমষ্টি স্পষ্টভাবে বোঝাচ্ছে না। কোন জায়গাটায়? ব্যাস বাক্যে। ব্যাস বাক্যে 3 কোটিকেই যদি ধরি, 3 কোটির বিনিময়ে কৃত, এখানে কোটির সমষ্টিকে নয়, 3 কোটির দ্বারা যে লোকটাকে কেনা হলো বা যাকে কেনা হলো তার মানে সেখানে গিয়ে সমষ্টিটা হচ্ছে। বিষয়টা আরেকবার বলছি, আমি হয়তো ক্লিয়ার হলো না, যে এখানে ব্যাস বাক্যে কোড়ির সমষ্টিকে নয়, ব্যাস বাক্যে কোড়ির সমষ্টিকে নয়, সমস্ত পদে গিয়ে কোড়ির সমষ্টির অর্থ প্রকাশ পাচ্ছে। ব্যাস বাক্যে কোড়ির সমষ্টি নয়, 3 কোটি বিনিময়কৃত, অর্থাৎ এখানে কোড়ির সমষ্টি নয়, ইজুকাল টু দিয়ে যে সমস্ত পদ হলো আমাদের 3 কোটি, 3 কোটি বিনিময়কৃত 3 কোটি, সেখানে সমষ্টি হয়ে গেল। ঠিক আছে, 3 কোটি সমষ্টি হয়ে গেল না, সমস্ত পদে গিয়ে সমষ্টি হয়ে গেল, মানে সমাহার, যোগফল হয়ে গেল। 3 কোটির বিনিময়কৃত, 3টা আলাদা কোটি, ইজুকাল টু আমরা সমস্ত পদে করলাম 3 কোটি, মানে সেখানে সমষ্টি হলো। আর সেই সমষ্টির দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে আমরা খরিদ করছি। এটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। আর এতেও যদি সমস্যা হয় তদ্ধিতার্থক দ্বিগু নিয়ে, পুরোপুরি যদি চেনার যদি কষ্ট হয়, সে কষ্ট লাঘব হয়ে যাবে। এই লাঘবের কথা আমি আগেই বললাম, কি করে সেই 3 কোটি বা 4 কোটি, 5 কোটি, 7 কোটি থাকলে কি করে বুঝবে সেটা দ্বিগু সমাস। কোড়ি থাকলেই সেটা দ্বিগু সমাস, সমস্ত পদে কোড়ি থাকলেই সেটা দ্বিগু সমাস। আর তদ্ধিতার্থক দ্বিগু, কোড়ি অর্থাৎ সেটা কোন দিকে যাবে? তদ্ধিতার্থক দ্বিগুর ভাগে চলে যাবে। এবার সমাহার দ্বিগু। সমাহার দ্বিগুতে আমরা স্পষ্টভাবে ব্যাস বাক্যেও সমস্ত পদেও সমষ্টি বা যোগফল পাবো। সমাহার দ্বিগুতে আমরা স্পষ্টভাবে ব্যাস বাক্যে এবং সমস্ত পদে সমাহার বা সমষ্টি পাবো। ত্রিভুবনের সমাহার। তারপর এখানে দেখো যে তে মাথা, তে মানে কিন্তু 3, ঠিক আছে, তে ব্রেকেটে দিবে 3, তে মাথার সমাহার, তে মাথা। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। এইভাবে এখানে দেখতে পাচ্ছি সমাহার বোঝাচ্ছে, ব্যাসবাক্যও বোঝাচ্ছে, সমস্ত পদেও বোঝাচ্ছে। অতএব এটা একটা সমাহার দ্বিগু সমাস। আর দ্বিগু সমাস, দ্বিগু নিজেই কিন্তু একটি দ্বিগু সমাসের উদাহরণ। দ্বি অর্থাৎ 2, দ্বি অর্থাৎ কি? 2, লিখে না আবার কেন, 2। আর গু মানে হচ্ছে গরু, ঠিক আছে, গু মানে গরু। কি করে? গুটা বিকার জাতের, বিকার শব্দের বিকারের মাধ্যমে ও গু হয়ে গেছে, অ্যাকচুয়ালি ও গো ছিল। ঠিক আছে, গো মানে গরু, গোটা বিকারে, শব্দের বিকারে গুতে পরিণত হয়েছে, গু মানে কিন্তু ওটা নয়। ঠিক আছে, তাহলে দ্বি বলতে 2, গো মানে হচ্ছে গরু। কিছু বইয়ে দেখবে বা কিছু ব্যাকরণবিদের মতে দ্বিগুটা হচ্ছে, এর ব্যাসবাক্য করতে গেলে হবে দ্বি অর্থাৎ 2 গরুর সমাহার। কিন্তু আমি বলছি এটা সমাহার নয়, এটাকে তোমরা বলবে 2 গরুর বিনিময়ে কৃত। ঠিক আছে, 2টি গরুর সমষ্টি নয়, এখানে
বলবে দ্বি অর্থাৎ দুই গরুর বিনিময়ে কৃত। আবার যদি দ্বি গরুর সমাহার লেখো বা দুই গরুর সমাহার লেখো তবুও ঠিক আছে, রাইট হবে, নাম্বার পাবে। তবে আমার মনে হয় যে দুই গরুর বিনিময়ে কৃত লিখলেই বেশি ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম দ্বিগু, নিজেও দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগু সমাসের দুটি ভাগ, তদ্ধিতার্থক দ্বিগু, সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু নিয়ে টেনশনের কিছু নেই। তদ্ধিতার্থক দ্বিগুর জন্য পেয়ে যাবে করি, সেটা ওটা সমস্ত পদে সে পরপদে থাকবেই। যদি করি থাকে সেটা দ্বিগু সমাস। দ্বিগু সমাসের মধ্যে কোন ভাগের মধ্যে যাবে? তদ্ধিতার্থক দ্বিগুর মধ্যে যাবে। আর যে সমস্ত পদে সমাহার বা সমষ্টি, দেখবে যে সমাহার বা সমষ্টি স্পষ্টভাবে বোঝাচ্ছে, তাহলে সেটা অবশ্যই দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসের পূর্বপদ কি হবে? সংখ্যাবাচক বিশেষণ হবে। পরপদ কি হবে? বিশেষ্য পদ হবে। পরপদের অর্থ প্রধান হবে এবং সমস্ত পদে সমাহার বা সমষ্টি বোঝাবে। ঠিক আছে, তোমাদের আমার দ্বিগু সমাস সম্পর্কে আমি এই কথা বললাম তো, যে পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ। আরেকটা জায়গায় খটকা লাগতে পারে যে স্যার বহুব্রী সমাসেও অনেক ক্ষেত্রে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়, তাহলে কি করে আলাদা করব? সেই প্রশ্ন জাগতে পারে। তো আমি সেই সমস্যাটারও সমাধান করে দিচ্ছি, এটা পরিষ্কার করি। তো আমাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল হচ্ছে বহুব্রী সমাসের ক্ষেত্রে আমরা দেখেছি পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হতে পারে বা হয়, আর দ্বিগু সমাসেও সংখ্যাবাচক বিশেষণ হবেই। বহুব্রী সমাসে কখনো কখনো দেখা যায় যে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়, কখনো কখনো আমরা দেখি, সদা সর্বদা নয়, সব বহুব্রী সমাসের নয়। সব বহুব্রী সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় না, কিছু কিছু দেখা যায়। আর দ্বিগু সমাসের আবার কি আমরা জানলাম? দ্বিগু সমাসের বৈশিষ্ট্যতে জানতে পেরেছি কি, দ্বিগু সমাসের পূর্বপদ হামেশাই সদা সর্বদাই কি হবে? পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ পদ। ওকে, তো কথা হচ্ছে কি পার্থক্য করব কিভাবে। আচ্ছা, বহুব্রী সমাস পড়ানো হয়নি বোধহয় ক্লাসে, এটা আচ্ছা ক্লাস 8-এ তো বহুব্রী সমাস সম্পর্কে পড়েছো, সেখান থেকে তো কিছু ধারণা আছে। আমি পুনরায় বলছি, বহুব্রী সমাসে যা বৈশিষ্ট্য তাতে হচ্ছে কি, বহুব্রী সমাসের পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রকাশ না পেয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে, বহুব্রী সমাস কি? পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রকাশ না পেয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে, আর দ্বিগু সমাস কি? দ্বিগু সমাস হচ্ছে পূর্বপদ পরপদ প্রকাশ না পেয়ে অন্য কোনো কিছুকে নির্দেশ করে না। আমি আগেই বলে দিলাম, দ্বিগু সমাসে পরপদই প্রধান। সমস্ত পদে কি? সমস্ত পদে গিয়ে দ্বিগুপদে যে পরপদটা থাকছে তার অর্থই প্রাধান্য লাভ করছে। তাহলে এটা মূল পার্থক্য। বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ কোনো পদে অর্থ প্রকাশ, কোনো পদই প্রাধান্য পায় না, অন্য কোনো পদকে নির্দেশ করা হয়। আর দ্বিগু সমাসে পরপদের গুরুত্বই বেশি। তাহলে পার্থক্য পেয়ে গেছি। এবার বহুব্রী সমাসের সংখ্যা পূর্বপদ সংখ্যাবাচক থাকতেই পারে, কিন্তু আমাকে কি দেখতে হবে, যে এখানে কি পরপদ প্রাধান্য পাচ্ছে না দুই পদ মিলিত হয়ে অন্য কোনো কিছুকে নির্দেশ করছে। যদি দুই পদ মিলিত হয়ে অন্য কোনো কিছুকে নির্দেশ করে তাহলে বহুব্রী সমাস, সেখানে সংখ্যা থাক আর যাই থাক, তাহলে সেটা অবশ্যই কি হবে? বহুব্রী সমাস। আর যদি পরপদ প্রাধান্য পায়, ব্যাসবাক্যে বা সমস্ত পদে কি পরপদ প্রাধান্য পায়, ব্যাসবাক্যে নয়, সমস্ত পদে পরপদ প্রাধান্য পায়, আর হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক থাকে, তাহলে সেটা দ্বিগু সমাস। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক থাকলে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই, দেখতে হবে যে দুই পদ মিলিত হয়ে অন্য কোনো কিছুকে নির্দেশ করছে নাকি, তাহলে সেটা বহুব্রী সমাস হবে। যদি নির্দেশ করে তাহলে সেটা বহুব্রী সমাস হবে, আর যদি নির্দেশ না করে সেটা হবে নিঃসন্দেহে দ্বিগু সমাস। এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ত্রিলোচন। আচ্ছা, ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে তিন, ত্রি অর্থাৎ কি? তিন।
আর লোচন মানে কি? লোচন মানে হচ্ছে অক্ষি বা আঁখি বা চোখ। তাহলে ত্রিলোচন এর ব্যাস বাক্য হবে ত্রি বা তিন লোচন যার, ত্রিলোচন। আচ্ছা, ত্রিলোচন যার, এখানে কিন্তু এই দুটো পদের সমষ্টি বোঝাচ্ছে না। ত্রিলোচন যার দুটো পদের সমষ্টি হচ্ছে না, এখানে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, ব্যক্তিকে নির্দেশ করছে। ত্রিলোচন, তিনটা চোখ কার? দেবতার। তিনটা চোখ, তাহলে কোনো দেবতাকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে বহুব্রীহি সমাসে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদ বা পরপদ এদের কারোরই অর্থ প্রাধান্য পাচ্ছে না। এই দুই পদ মিলিত হয়ে অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ করছে যার তিনটি লোচন বা চোখ আছে। ঠিক আছে, কিন্তু এদিকে দেখো দ্বিগু সমাসের ক্ষেত্রে লিখেছি, একটা এক্সাম্পল নিয়েছি সপ্তাহ। সপ্তাহকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায়, সপ্ত যোগ ও অহ, সপ্ত মানে 7, অহ মানে হচ্ছে দিন। সপ্ত মানে 7, অহ মানে দিন। তাহলে এর ব্যাস বাক্যটা হচ্ছে কি? সপ্ত মানে 7, অহের মানে কি? অহ মানে দিন, সমাহার। সপ্তাহ আমরা সবাই জানি, সপ্তাহ, এক সপ্তাহ। যদি বলা হয় যে তোমাদের স্কুল এক সপ্তাহ ছুটি থাকবে, কদিন তাহলে থাকবে? 7 দিন। কারণ সবাই জানো সপ্তাহ, এক সপ্তাহ কদিন মিলে হয়? 7 দিন মিলে হয়। আর মিলে মানে যোগ, মিলে বলতে যোগ, আর যোগ অর্থাৎ সমষ্টি, সমষ্টি অর্থাৎ সমাহার, আর সমাহার মানে দ্বিগু সমাস। ঠিক আছে, তো এই হয়ে গেল দ্বিগু সমাস। এখানে অহ অর্থাৎ দিনের প্রাধান্য বেশি। অহ এখানে যে পরপদ অহ, এর প্রাধান্যটাই বেশি। কেমন? তাহলে দ্বিগু সমাসে পরপদে প্রাধান্য বেশি, বহুব্রীহি সমাস পূর্বপদ পরপদ কোনো পদে অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। তো এই হচ্ছে আজকের দ্বিগু সমাসের আলোচনা। এখানে শেষ করছি। প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে, অসুবিধা থাকলেও জিজ্ঞাসা করবে। এখন যে কীভাবে জিজ্ঞাসা করবে তোমাদের। আসসালামু আলাইকুম।